হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে কেম কালচার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের লাস্ট 7 লেয়ারটা একটু কমপ্লিট করব। তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে এর আগের ক্লাসে লাস্ট আমরা কয়েকটা রাসায়নিক বিক্রিয়ার সাম্যধ্রুবকে রাশিমালা একটা দেখাতে চাইছিলাম, কিন্তু সেখানে একটা দেখিয়েছি, বাদ বাকিগুলো তোমাদেরকে করতে বলেছি। বাট আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যেগুলো মোল দিয়ে করা আছে। স্টারিফিকেশন করেছিলাম তো, সেটা 1 মোল দিয়েই করা আছে বলে প্রত্যেক ক্ষেত্রে কেপি, কেসি এবং কে এক্স এর ভ্যালু সমান বেরিয়েছে। তো আমি একটা দিয়ে করাবো, বোঝা গেল? তো যাই হোক, তোমরা যারা খুব মানে সিরিয়াস তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও এবং আমার সাথে সাথে তোমরাও ক্লাস করো। আর যেটা বলার সেটা হচ্ছে যে যারা চ্যানেলে প্রথম আছো আর কি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে, যাতে ক্লাস দেওয়া মাত্রই নতুন একদম ক্লাস তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো আর দেরি না করে আমি একটু শুরু করি, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে কয়েকটা রাসায়নিক বিক্রিয়ার সাম্যধ্রুবকের রাশিমালাটা আমি একটু করিয়ে দিয়েছি, তার মধ্যে একটা করিয়েছি, কিছু একটা আর একটা প্র্যাকটিস করাচ্ছি। অ্যামোনিয়া সিনথেসিস আমি দিয়ে কেপি, কেসি, কে এক্স এর রাশিমালাটা একটু দেখিয়ে দিচ্ছি। হেভার প্রসেস যেটাকে আমরা বলি, দেখো N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস, উভমুখী চিহ্ন 2NH3, তাই তো? এটাও গ্যাস। এটাতে আমরা কেপি, কেসি, কে এক্স বার করব। তাহলে যখন প্রারম্ভিক অবস্থা ছিল, দেখো প্রারম্ভিক যখন মুহূর্ত ছিল, তখন এটা আমি নিয়েছিলাম 1 মোল, এটা নিয়েছিলাম 3 মোল, আর এটা পেয়েছিলাম 0 মোল। এটা প্রারম্ভিক অবস্থায়। আর সাম্যাবস্থায় কি, দেখো ভালো করে গল্পটা শুনে নাও। সাম্যাবস্থায় এর সাথে N2 এর সাথে H2 বিক্রিয়া করেছে, ঠিক আছে? তো বিক্রিয়া যেহেতু করেছে, তাই এ এক্স মোল কমেছে আর এও এক্স মোল কমবে, তবে একটা অণুর জন্য 1x কমবে। যদি 3টা থাকে তাহলে 3x কমবে। তাহলে এখানে 1 মোল আছে, একটা x কমেছে। এখানে 3 মোল ছিল, 3x পরিমাণ কমেছে, ঠিক আছে? দেখো 3x কমেছে, তাহলে রইল কতটা? সাম্যাবস্থাতে রইল হচ্ছে 3 - 3x। এখানে 1x একটা অণুর জন্য বাড়বে, তাহলে দুটো অণুর জন্য 2x পরিমাণ বাড়বে। দেখো সাম্যাবস্থায় এটা কিন্তু মোল সংখ্যা, হ্যাঁ, এগুলো মোল সংখ্যা, প্রারম্ভিক মোল সংখ্যা। এবার যদি বলি মোলার গাঢ়ত্ব সাম্যাবস্থাতে, মোলার গাঢ়ত্ব যদি বার করি, এটা সাম্যাবস্থা অবশ্যই, সাম্যাবস্থাতে, তাহলে 1 - x/v, মানে আমি যদি বলি যে টোটাল আয়তন v, তাহলে অবশ্যই 3 - 3x/v, কারণ n/v মানে তো মোলার গাঢ়ত্ব। আর এখানে তাহলে হবে 2x/v, বোঝা গেল? তাহলে এই জায়গায় এবার দেখো আমি যদি বার করি মোল ভগ্নাংশ, যদি বার করি, দেখো তো মোল ভগ্নাংশ, তাহলে মোল সংখ্যা বাই কি, মোট মোল সংখ্যা, মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তো এবার দেখো মোল সংখ্যা এটার কি 1 - x বাই মোট মোল সংখ্যা কত বলো তো? 1 - x প্লাস 3 - 3x প্লাস 2x, এটা হচ্ছে মোট মোল সংখ্যা। এবার মোট মোল সংখ্যাটা বাদ দিয়ে দাও, এখানে 3x, এখানে x, তাহলে এটা হলো -x, এটা -x, তাহলে -2x, তাহলে 4 - 2x, তাহলে এখানে আমি একবারে লিখে দিচ্ছি মোট মোল সংখ্যা 4 - 2x, ঠিক আছে? এখানে তাই 2x/4 - 2x, ওকে? এইভাবে কিন্তু আমরা মোল ভগ্নাংশটা বার করতে পারি সাম্যাবস্থায়। এটা অবশ্য সাম্যাবস্থাতেই। এবার আমি যদি বলি আংশিক চাপ কি হবে বলতো? আংশিক চাপ যেটা বেরোবে
আংশিক চাপ যেটা বেরোবে সেটা হচ্ছে কি, যে কোনো গ্যাসের আংশিক চাপ ওই গ্যাসের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশ 1 মাইনাস এক্স বাই 4 মাইনাস 2x, যদি মোট চাপ পি ধরে নিই তাহলে তার সাথে পি গুণ হয়ে গেল। এটা ধরছি, কিন্তু দেওয়া থাকতে পারে, অবশ্যই দেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে কি হলো, 3 মাইনাস 3x বাই 4 মাইনাস 2x ইন্টু বড় অক্ষরের পি, বড় অক্ষরের পিটা মোট চাপ এখানে, তাই 2x বাই 4 মাইনাস 2x ইন্টু বড় অক্ষরের পি। তাহলে দেখো তুমি আংশিক চাপও পেলাম, সাম্যাবস্থাতে আংশিক চাপ, এগুলো সব সাম্যাবস্থা, সাম্যাবস্থাটা বারবার লিখিনি জায়গা একটু শর্টের জন্য। এটাও সাম্যাবস্থা, এটাও সাম্যাবস্থা, ঠিক আছে, এটাও সাম্যাবস্থা। আর এটা হচ্ছে সাম্যাবস্থাতে মোল সংখ্যা, এটা সাম্যাবস্থায় মোলার গাঢ়ত্ব, এটা সাম্যাবস্থায় আংশিক মোল ভগ্নাংশ, এটা সাম্যাবস্থা হচ্ছে আংশিক চাপ। এবার আমি কিন্তু সব পেয়ে গেলাম, ঠিক আছে, সব কিন্তু পেয়ে গেলাম। তাহলে দেখো এখান থেকে কেসি বার করা যাবে, কেসি বার করা যাবে না? অবশ্যই যাবে। কি করে বার করা যাচ্ছে দেখো, কেসি কেসি সমান কি বলতো, কেসি সমান যদি বলি যে থার্ড ব্র্যাকেট NH3 মানে মোলার গাঢ়ত্ব NH3 বাই মোলার কনসেন্ট্রেশন অফ N2 ইন্টু মোলার কনসেন্ট্রেশন অফ H2 টু দি পাওয়ার 3। ওকে, তাহলে NH3 এর ভ্যালুগুলো বসিয়ে দাও, মোলার গাঢ়ত্ব মানে এই যে ভ্যালুটা, তাহলে 2x বাই ভি টু দি পাওয়ার স্কোয়ার বাই কি, N2 এর মোলার গাঢ়ত্ব কত, এই যেটা 1 মাইনাস এক্স বাই ভি ইন্টু 3 মাইনাস 3x বাই ভি টু দি পাওয়ার কি 3, তাই না? তাহলে এটা যা আসবে তাই বার করে নেবে তোমরা, বোঝা গেল? এবার কেপি বার করে দেখাচ্ছি, দেখো চলো কেপি সমান সমান কি বলতো, পি অফ NH3 অন্য গালের দিকে লিখি টু দি পাওয়ার 2 পি অফ N2 ইন্টু পি অফ H2 টু দি পাওয়ার 3। তাহলে পি অফ NH3 কত হবে বলো তো, পি অফ NH3 যেটা হবে সেটা হচ্ছে এটাই, এই যে এই ভ্যালুটা 2x বাই 4 মাইনাস এক্স ইন্টু পি, এটা স্কোয়ার, বুঝতে পারলাম, বাই কি পি অফ N2 কত বলো তো, পি অফ N2 এই যে এটা পি অফ মানে আংশিক চাপ, তাহলে 1 মাইনাস এক্স বাই 4 মাইনাস 2x ইন্টু বড় অক্ষরের পি ইন্টু এটা হলো পি অফ N2, পি অফ এবার H2 কত, পি অফ H2 তো 3 মাইনাস 3x বাই 4 মাইনাস 2x ইন্টু পি টু দি পাওয়ার 3। ঠিক আছে, এবার এখান থেকে ক্যালকুলেশন করে যা বেরোবে সেটা বের করে নেবে। ওকে, কে এক্সটা বার করো তো, কে এক্সটা এখানে বার করে নি, কে এক্সটা দেখো, কে এক্স সমান সমান কি, মোলার মোলার কি বলে মোল ফ্র্যাকশন অফ NH3 বাই মোল ফ্র্যাকশন অফ N2, এটা স্কোয়ার হবে, ইন্টু মোল ফ্র্যাকশন অফ H2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, তাহলে মোল ফ্র্যাকশন কোনটা, এই যে এটা মোলার গাঢ়ত্ব, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন, এই যে দলটা, এই দলটা হচ্ছে মোল ফ্র্যাকশন। তাহলে এই মোল ফ্র্যাকশনটা আমি কি করে পাবো দেখো, ভ্যালুগুলো দেওয়া আছে, ভ্যালুগুলো দেওয়া আছে দেখো, NH3 2x বাই 4 মাইনাস 2x টু দি পাওয়ার স্কোয়ার, ঠিক আছে, বাই কি, বাই এটা 1 মাইনাস এক্স বাই 4 মাইনাস 2x ইন্টু 3 মাইনাস 3x বাই 4 মাইনাস 2x টু দি পাওয়ার 3। এইভাবে কিন্তু আমরা এইটারও ভ্যালুটা বার করতে পারি। দেখো তোমরা নিজেরাই পারবে, ঠিক আছে, এইভাবে আমরা যা কিছু করব তা কিন্তু এরকম ভাবে কেপি কেসি দেওয়া থাকবে, মানে কেপি কেসিটা বার করতে হবে, পি এর ভ্যালু দেওয়া থাকবে, এখানে ভি এর ভ্যালু দেওয়া থাকবে। তাহলে বলা ভালো কি যে যদি 1 মোল থাকে
তাহলে 1 মোলের জন্য 1x কমছে। যদি 3 মোল থাকে তাহলে 3x কমছে। কমছে যতটা সেটা হচ্ছে মানে তত x। এখানে 2 মোল আছে না, তাহলে ডান দিকেটা অবশ্যই বাড়বে, তাহলে 2x বাড়ছে। দেখো ভালো করে খেয়াল করো। ওকে, এইভাবে কিন্তু আমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থাতে কি করে বার করতে হয় তার কেপিকেসি এবং কেএক্স এর রাশিমালা সেটা খুব ক্লিয়ার করে জানতে পারলাম। তোমাদেরকে একটা কাজ দিই, করো করো মানে করে দেখাবে, ঠিক আছে। PCl3 প্লাস Cl2 অবশ্যই গ্যাস PCl5 গ্যাস গ্যাস, এইটার কেপি কত, কেসি কত এবং কেএক্স কত বার করবে, বুঝা গেল। এইটি বার করে নিজেরা মেলাবে ঘরে বসে। হ্যাঁ, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে দেখবে বইয়ের মধ্যে করা আছে, সাতরা বা ছায়া বইয়ের মধ্যে করা আছে, নিজেরা করে নিয়ে মিলিয়ে নেবে। চলো নেক্সট। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে লা সাতেলিয়ার প্রিন্সিপাল। লা সাতেলিয়ার প্রিন্সিপাল। বিজ্ঞানী লা সাতেলিয়ার কি বলেছিলেন জানো, যে কোনো রাসায়নিক সাম্যাবস্থাতেই কোন একটা বিক্রিয়া বেশি স্টেবল। তো উনি যেটা বললেন যে কোনো রাসায়নিক বিক্রিয়া নির্দিষ্ট উষ্ণতাতে বা নির্দিষ্ট অবস্থায় চলছে, চলতে চলতে সাম্যাবস্থা নিয়ন্ত্রণ যেগুলো শর্তগুলো সেগুলোর মধ্যে যে কোনো একটার যদি পরিবর্তন করা যায় তাহলে সিস্টেমটা নিজেকে আবার এমনভাবে বিন্যস্ত করে ফেলে যাতে ওই পরিবর্তনজনিত প্রভাব যতদূর সম্ভব প্রশমিত হয়। দেখো লিখে নাও, সাম্যাবস্থায় আছে এরূপ কোনো বিক্রিয়া সিস্টেমে সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ যেমন কি গাঢ়ত্ব, উষ্ণতা, চাপ, ইত্যাদি, এদের সমূহগুলির মধ্যে যে কোনো একটির পরিবর্তন করলে সিস্টেমটি নিজেকে এমনভাবে বিন্যস্ত করে ফেলে যাতে ওই পরিবর্তনজনিত প্রভাব যতদূর সম্ভব প্রশমিত হয়। ঠিক আছে, দেখো ভালো করে লক্ষ্য করো, আমরা যেটা বলতে চাচ্ছি এটাই যে একটা সাম্যাবস্থা আছে, তো ধরো এটা একটা সাম্যাবস্থা A প্লাস বি, এটা D প্লাস ই উৎপন্ন করছে। এবার এই A প্লাস বিটাকে বলছি আমরা বিক্রিয়ক আর D প্লাস ইটাকে বলছে বিক্রিয়াজাত। তাহলে A প্লাস বি আর D প্লাস ই সমহারে দুই দিকে বিক্রিয়াটা চলছে। লা সাতেলিয়ার কি বলছে, এই বিক্রিয়াটা যে কন্ডিশনে চলছে, যে কন্ডিশনে চলুক, যেই কন্ডিশনে চলছে আর কি,
সেই কন্ডিশনগুলোর মধ্যে যদি যে কোনো একটারও চেঞ্জ করা হয় তাহলে সাম্যাবস্থাটা নষ্ট হয়ে যায়। কিন্তু সাম্যাবস্থা নষ্ট হয়ে সেটা থেকে যায় না, সেটা আবার পুনরায় আগের সাম্যাবস্থার মতো ফিরে পেতে যায়। ঠিক আছে, এই জন্য সিস্টেমটা নিজেকে চেঞ্জ করে ফেলে। যেদিকে কম সেদিক থেকে যেদিকে বেশি, তো সেদিক মানে যেদিকে বেশি সেদিক থেকে কমের দিকে অলরেডি সরে গিয়ে আবার সাম্যাবস্থাটা ফিরে পেতে চায়। এরকম ব্যাপারটা লাসাতিলের বলছেন। খুব ভালো কথা বলেছেন। কিন্তু অবশ্যই যেটা হচ্ছে কি যে সাম্যাবস্থা বিঘ্নিত হলে আনস্টেবল, আর স্টেবল পেতে গেলে অবশ্যই সেটাতে কোনো একদিকে শিফট হতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমত গাঢ়ত্বের একটা প্রভাব আমরা শুরু করছি। গাঢ়ত্বের প্রভাব, তা গাঢ়ত্বের প্রভাবটা কি? দেখো আমি সুন্দর করে তোমাদেরকে করিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে গাঢ়ত্বের প্রভাব বা গাঢ়ত্বের পরিবর্তনে সাম্যাবস্থার প্রভাব, বা বলা যেতে পারে সাম্যাবস্থায় গাঢ়ত্বের পরিবর্তনের প্রভাব। যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য অন্য। দেখো আমি যেটা বলছি কি যে এইদিকে ধরো বিক্রিয়ক এ প্লাস বি আর ডি প্লাস ই। ঠিক আছে, এটা এ মোল নিয়েছি, এটা বি মোল নিয়েছি, এটা ডি মোল, এটা ই মোল। ওকে, এবার ভালো করে লক্ষ্য করো যে এ প্লাস বি এরা হচ্ছে বিক্রিয়ক, এগুলোকে বলা হয় রিঅ্যাক্ট্যান্ট, আর এগুলোকে বলা হয় প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে রিঅ্যাক্ট্যান্টের গাঢ়ত্বের একবার বাড়াবো একবার কমাবো। তাহলে ফার্স্ট পয়েন্ট করি বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন। বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন দেখো একটু ভালো করে লক্ষ্য করো। বিক্রিয়ক এদিকে ধরো বিক্রিয়ক আছে, এই যে এই বিক্রিয়কটার আমি যদি গাঢ়ত্ব একবার কমিয়ে দিই একবার বাড়িয়ে দিই কি হবে? এদিকের গাঢ়ত্ব যদি একবার কমিয়ে দিই একবার বাড়িয়ে দিই তাহলে কি হবে? তাহলে এই পরিবর্তনটা, এই যে গাঢ়ত্বের পরিবর্তন প্রভাবটা বলছি, এটা দুই রকম হতে পারে। একবার হচ্ছে গাঢ়ত্ব বৃদ্ধি করলে, ভাবো তো যে এ প্লাস বি এদের গাঢ়ত্ব যদি বাড়িয়ে দিই তাহলে বিক্রিয়াটা কি আর সাম্যাবস্থায় থাকবে? না, নিশ্চয়ই না। এই দিকের বাম দিক মানে গাঢ়ত্ব বৃদ্ধি কোন দিকে করছি? বাম দিকের করছি। বিক্রিয়ক তো বাম দিকে থাকে, তাই বাম দিকে যখন বিক্রিয়কগুলোর গাঢ়ত্ব বৃদ্ধি করছি তার মানে তার সাপেক্ষে বিক্রিয়াজাত এই সাইডটার গাঢ়ত্ব কিন্তু কমে যাচ্ছে, এই সাইডটার গাঢ়ত্ব কমে যাচ্ছে তার সাপেক্ষে। অ্যাকচুয়ালি কমছে না, কিন্তু তার সাপেক্ষে কমছে। ভালো করে লক্ষ্য করে শোনো, যদি এই সাইডের গাঢ়ত্বটা বাড়িয়ে দিই, ধরো আগে থেকে 10 ছিল, এখন 10 থেকে আমি 15 করলাম, কিন্তু এর গাঢ়ত্ব 10 ছিল, এখন 10ই আছে, কিন্তু 15 সাপেক্ষে এটা কমে গেছে। তাহলে 15 আর এদিকে 10, তাহলে কি হবে বলতো? ওই 15টা থেকে কিছুটা এই দিকে চলে গিয়ে আবার সমান সমান হতে চাইবে। ঠিক আছে, তার মানে কি বিক্রিয়াটা সাম্যাবস্থা অবশ্যই বিঘ্নিত হলো, কিন্তু এমনভাবে বিক্রিয়াটা নিজেকে বিন্যস্ত করছে যাতে এই যে বেড়েছে এই বেড়ে যাওয়াটা দুই দিকের সাথে আবার ব্যালেন্স করে নিচ্ছে। মানে ব্যাপার হচ্ছে কি এটা 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 একটা ভাই, এটা একটা ভাই। এবার এই ভাইকে ধরো কেউ টাকা দিল, কিন্তু সমান পরিমাণে টাকাটা রাখতে চাইছে ছোট ভাইয়ের সাথে, ঠিক আছে, বা তার ভাইয়ের সাথে। তাহলে যে পরিমাণ টাকা ওকে কেউ দিয়েছে ওই পরিমাণের মধ্যে এমনভাবে ভাগ করে নিচ্ছে যাতে আবার সমান করে দুজনের হয়ে যায়। ঠিক আছে, এই ব্যাপারটাই হচ্ছে। তাহলে বিক্রিয়ক গাঢ়ত্ব যদি পরিবর্তন হয় তাহলে আমরা এখানে 4টা পয়েন্ট লিখে নেব। কি কি আমি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে সাম্যাবস্থা বিঘ্নিত হবে, সাম্যাবস্থা বিঘ্নিত। ঠিক আছে, নাম্বার 2 সাম্যাবস্থা আবার ফিরে পেতে চাইবে, সাম্যাবস্থা ফিরে পেতে চাইবে। ঠিক আছে, নাম্বার 3 সাম্যাবস্থা ফিরে পেতে চাইবে, তো এবার কোন দিকে যাবে?
ডান দিকে ওদিক সরে যাবে, ভালো করে দেখো, ডান দিকে সরে গিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে, পুনঃপ্রতিষ্ঠিত হবে। আর নাম্বার 4, ফলে ফলে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বাড়বে এবং বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কমবে। বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস পাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গল্প, যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বটা হ্রাস পাবে। ঠিক আছে, চলো নেক্সট। আমরা যদি বলি যে গাঢ়ত্ব, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি করলে কি হবে, এখানে একটু বলে দিই, কিচ্ছু না, উল্টোটা। কি বলবে, যদি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি করি, যদি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি করি, গাঢ়ত্ব বৃদ্ধি করলে তাহলে যদি গাঢ়ত্ব বৃদ্ধি করি, তাহলে এর গাঢ়ত্ব বৃদ্ধি তো বললাম রে বাবা, এবার হ্রাস করতে হবে, গাঢ়ত্ব হ্রাস করলে। ঠিক আছে, আচ্ছা দেখো, এর গাঢ়ত্ব হ্রাস করলাম, এর গাঢ়ত্ব আবার দেখছি, এখান থেকে এখানে চলো, এর গাঢ়ত্ব হ্রাস করলাম, তাহলে আগে ধরো 10 ছিল, এর 10 ছিল, আগে 10 ছিল, এর 10 ছিল, এখন এই 10টা 8 করে দিলাম, তাহলে এই 10-এর সাপেক্ষে এর গাঢ়ত্বটা কমে গেল না? এর গাঢ়ত্ব আসলে বাড়েনি, এর সাপেক্ষে বেড়ে গেছে, আসলে বাড়েনি কিন্তু এর সাপেক্ষে বেড়ে গেছে। এখন যেটুকু বেড়েছে সেইটুকুকে এর সাথে ব্যালেন্স করতে চাইছে, লাসাতেলে তাই বলেছে। বুঝাতে পারলাম? তাহলে কি হচ্ছে, যদি এর গাঢ়ত্ব হ্রাস করে দিই, টেনে নিই, তাহলে এই দিক থেকে এই দিকে বিক্রিয়াটা সরে আসবে। তাহলে আমরা কি করলাম, যে 1 নাম্বার সাম্যাবস্থা বিঘ্নিত হবে, নাম্বার 2 সাম্যাবস্থা ফিরে পেতে চাইবে, নাম্বার 3 বাম দিকে সরে যাবে, কোন দিকে, বাম দিকে সরে যাবে, নাম্বার 4 ফলে বিক্রিয়ক পদার্থের উৎপাদন বৃদ্ধি পাবে আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কমবে। ঠিক আছে, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কমবে, বিক্রিয়ক পদার্থের উৎপাদনটা বাড়বে। বুঝতে পারছো, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বা বিক্রিয়ক পদার্থের উৎপাদনটা বাড়বে এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বটা হ্রাস পাবে, কারণ এদিক থেকে এদিকেই তো আসছে দেখো, তাই এদের গাঢ়ত্বটা তখন কমবে, এদের গাঢ়ত্বটা আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। চলো নেক্সট। এবার হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন। বিক্রিয়াজাত গাঢ়ত্বের পরিবর্তন। কি করে পাবো দেখো, ভালো করে লক্ষ্য করো, A প্লাস বি ডি প্লাস ই, তাই তো, এরা হচ্ছে বিক্রিয়াজাত, এদেরকে প্রোডাক্ট বলা হয়, পি দিয়ে লিখলাম, এরা হচ্ছে বিক্রিয়ক, এদেরকে আর দিয়ে লিখলাম, রিঅ্যাক্ট্যান্ট। এবার 1 নম্বর পয়েন্ট কি, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি করলে, চলো খুব সুন্দর কথা, বৃদ্ধি করলে কি হয় বলো তো, খুব সিম্পল, যদি এদের গাঢ়ত্বটা বৃদ্ধি পায়, এই যে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব যদি বৃদ্ধি পায়, তাহলে 1 নম্বর হচ্ছে সাম্যাবস্থা বিঘ্নিত হবে, অবশ্যই এদের গাঢ়ত্ব যদি বাড়িয়ে দিলাম, তাহলে সাম্যাবস্থা তো বিঘ্নিত হচ্ছে। নাম্বার 2 সাম্যাবস্থা ফিরে পেতে চাইবে, সাম্যাবস্থা ফিরে পেতে চাইবে। ঠিক আছে, নাম্বার 3 কি বলতো, এদের গাঢ়ত্ব বাড়িয়ে দিয়েছি, মানে এই দিকে গাঢ়ত্ব বাড়িয়ে দিয়েছি,
এদিকে গাঢ়ত্ব বাড়িয়ে দিয়েছে, তো এই একই ব্যাপার, এই ভাইয়ের সাথে সে কিন্তু ব্যালেন্স করবে, যেটুকু গাঢ়ত্ব মোটামুটি ভাবে বাড়িয়েছি সেইটুকু গাঢ়ত্ব একে এমন ভাবে দেবে যাতে এরও কিছুটা থাকে এরও কিছুটা থাকে, দিয়ে দুজনের সমান হয়ে যায়, তাই না? তাহলে কি পেলাম, যে বিক্রিয়াটি পশ্চাৎ মুখে বেশি সরবে, পশ্চাৎ মুখে অধিক সংঘটিত হবে, অধিক সংঘটিত হবে। ওকে। আর নাম্বার 4, ফলে ফলে কি, বিক্রিয়ক পদার্থের উৎপাদন বৃদ্ধি পাবে, বিক্রিয়ক পদার্থের উৎপাদন বৃদ্ধি পাবে এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব হ্রাস পাবে, এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব হ্রাস পাবে। ঠিক আছে, চলো গাঢ়ত্ব যদি হ্রাস করি কি হবে দেখো, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব হ্রাস করলে চলো নেক্সট একই কথা, কি কি পাবো দেখো। নাম্বার 1, বিক্রিয়াটির সাম্যাবস্থা বিঘ্নিত হবে। কেন? দেখো এখানে এর গাঢ়ত্বটা হ্রাস করছি, তাই না? এর গাঢ়ত্বটা হ্রাস করছি, এর গাঢ়ত্ব টেনে নিচ্ছে, তার মানে কি এর গাঢ়ত্বটা এমনিতে একটু বেশি। এইদিকে যে বিক্রিয়া আছে পি, যেটা দেখো পি ভালো করে দেখো করো, পি যেটা তার গাঢ়ত্বটা কমিয়ে নিচ্ছে, তার মানে কি এর সাপেক্ষে এর গাঢ়ত্বটা বেশি হলো না? দেখো তো ভালো করে। এবার যেটুকু বেশি হয়েছে ওইটুকু না এদিক থেকে এদিকে গিয়ে এদিক থেকে এদিকে পাঠিয়ে এ আর এ ব্যালেন্স হওয়ার চেষ্টা করবে, এটাই হচ্ছে ফান্ডা। তাহলে অবশ্যই কি যা শিখলাম, যা বুঝলাম, যে গাঢ়ত্ব হ্রাস করলে বিক্রিয়ার সাম্যাবস্থা বিঘ্নিত হবে। নাম্বার 2, সাম্যাবস্থা আবার ফিরে পেতে চাইবে। নাম্বার 3, সেটি সামনের দিকে যাবে, সম্মুখ দিকে অধিক সংঘটিত হবে। নাম্বার 4, ফলে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বৃদ্ধি পাবে এবং বিক্রিয়ক পদার্থের উৎপাদন হ্রাস পাবে। তাহলে এটা সম্মুখ মুখে যাবে, 1 আর 2 সেম। আর এটা কি, বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বৃদ্ধি পাবে, বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বলো বৃদ্ধি পাবে এবং বিক্রিয়ক পদার্থ উৎপাদন হ্রাস পাবে। উৎপাদন, ঠিক আছে, আশা করছি খুব সুন্দর করে তোমরা বুঝলে, ক্লিয়ার হলো। ওকে, চলো নেক্সট, উষ্ণতার পরিবর্তন। নেক্সট হচ্ছে উষ্ণতার প্রভাব, সাম্যাবস্থায় উষ্ণতার প্রভাব। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, তাপ এর উপর ডিপেন্ড করে বিক্রিয়া 2 প্রকার, একটা হচ্ছে তাপদায়ী আর একটা হচ্ছে তাপগ্রাহী। তাপদায়ী বিক্রিয়া মানে যারা তাপ দেয়, তাপগ্রাহী বিক্রিয়া মানে যারা তাপ নেয়। তাহলে তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে, একবার উষ্ণতা হ্রাস করলে কি হবে। তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে একবার উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে, একবার উষ্ণতা হ্রাস করলে কি হবে। চলো পয়েন্ট করি। তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে তাপদায়ী বিক্রিয়াটা লিখে নিই, এ প্লাস বি উভমুখী চিহ্ন, ডি প্লাস ই প্লাস তাপ। এক্ষেত্রে ডেল এসটা অবশ্যই নেগেটিভ হয়, হ্যাঁ নেগেটিভ হয়। দেখো তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি উষ্ণতা বাড়াই, তাহলে তাপটা কোন দিকে আছে এটা মাথায় রাখতে হবে, তাপটা ডান দিকে আছে, ডান দিক মানে বিক্রিয়াজাত। তাহলে এই রূপ বিক্রিয়াতে, এই রূপ বিক্রিয়ার ক্ষেত্রে তাপকে বিক্রিয়াজাত রূপে গণ্য করা হয়।
গণ্য করা হয়। এইটাই ফান্ডা। এটা আমি আমার মতো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে দেখো, একবার উষ্ণতা বৃদ্ধি, একবার উষ্ণতা হ্রাস। যদি উষ্ণতা বৃদ্ধি করি, একবার যদি উষ্ণতা হ্রাস করি, তাহলে তাপ উষ্ণতা বৃদ্ধি করলাম। দেখো ফার্স্টে আমি 1 নম্বর পয়েন্ট বলছি, উষ্ণতা বৃদ্ধি করলাম মানে এই দিকটা বাড়িয়ে দিলাম, বিক্রিয়া জাতটা বাড়িয়ে দিলাম, তাহলে কি হবে? অবশ্যই বাম দিকে যাবে। তাহলে সাম্যাবস্থা বিঘ্নিত হবে। নাম্বার 2, সাম্যাবস্থা ফিরে পেতে চাইবে। ঠিক আছে, দেখো ভালো করে নাও, দেখো বিক্রিয়াজাত পদার্থ বাড়ছে মানে বিক্রিয়াজাতের দিকের জিনিস বাড়ছে, তাহলে বিক্রিয়াজাতের দিকে জিনিস বাড়লে ওটা তো বিক্রিয়কের দিকেই যাবে, তাই না? ব্যালেন্স করার জন্য, ওই জন্য তাহলে আমরা কি বলবো? বিক্রিয়া পশ্চাৎ মুখে যাবে, পশ্চাৎ মুখে সরে যাবে। ফলে কি? বিক্রিয়ক পদার্থের উৎপাদন বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব হ্রাস পাবে, পদার্থের গাঢ়ত্ব হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে উষ্ণতা হ্রাস করব। এবার যদি উষ্ণতা হ্রাস করি, আমি অন্য কালিকে লিখছি, উষ্ণতা যদি হ্রাস করি তাহলে সাম্যাবস্থা তো বিঘ্নিত হবেই, সাম্যাবস্থা ফিরে পেতে চাইবে। নাম্বার 3, একটু ভালো করে ভাবো তো, এটা কমিয়ে নিচ্ছি মানে বিক্রিয়া জাতটা কমিয়ে নিচ্ছি, তাহলে বিক্রিয়া জাত মানে ডান দিকটা কমিয়ে নিচ্ছি, এদিকটা কমিয়ে যখন নিচ্ছি তাহলে এর সাপেক্ষে এদিকটা বেড়ে যাচ্ছে না? দেখো তো, এর সাপেক্ষে মানে এই দিকটা যখন কমিয়ে নিচ্ছি তখন এর সাপেক্ষে এই দিকটা বেড়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করো, এই দিকটা যখন কমিয়ে নিচ্ছি তখন এর সাপেক্ষে এইটা বেড়ে যাচ্ছে। এবার এটা বেড়ে যাচ্ছে, তাই এ কি করবে? যেটুকু বেড়ে গেল হিসাবে মানে আপেক্ষিকভাবে যেটা বেড়ে গেল ওইটুকু না এদিকে দিয়ে আবার সে ব্যালেন্স করবে দুই দিকটাকে, তাই বিক্রিয়াটা সামনের দিকে যাবে। তাহলে অতএব সম্মুখ মুখে অধিক সংঘটিত হবে, সম্মুখ দিকে সরবে। ঠিক আছে, আর নাম্বার 4, সম্মুখ দিকে সরছে মানে বিক্রিয়াজাতের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে, বিক্রিয়াজাতের উৎপাদন বৃদ্ধি পাবে। বুঝলে? আর কি? বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পাবে, সেটা লিখছে না, বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পাবে, বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পাবে, বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পাবে। ঠিক আছে, চলো নেক্সট। চলো তো, তোমরা কেন পারবে না? অবশ্যই পারতে হবে। এবার আমরা চলে যাব তাপ দায়ী না, হ্যাঁ, তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে চলো। তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে বলো, তাপগ্রাহী বিক্রিয়া মানে তাপ নিবে, তাপ কি করবে? তাপ নিবে। তাহলে A প্লাস বি, মিস্টেক হলো, আমি এদিকে তাপটা লিখতে হবে, প্লাস তাপ ডি প্লাস ই। দেখো তাহলে এরূপ বিক্রিয়ার ক্ষেত্রে তাপটাকে কি রূপে গণ্য করা হচ্ছে? এরূপ বিক্রিয়ার ক্ষেত্রে তাপকে বিক্রিয়ক রূপে গণ্য করা হয়, বিক্রিয়ক রূপে গণ্য করা হয়। গণ্যর স্পেলিংটা ভুল হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, এটা কেটে দাও, গণ্য করা হয়। তাহলে এবার তাপ একবার বাড়াবো, একবার উষ্ণতা হ্রাস করব।
চলো, একবার উষ্ণতা বৃদ্ধি করলে আর একবার উষ্ণতা হ্রাস করলে, দেখো কি হবে, উষ্ণতা বৃদ্ধি করছি তার মানে বিক্রিয়কটার দিকটা বাড়ছে। বুঝতে পারলাম? বিক্রিয়ার যখন উষ্ণতা বাড়াচ্ছি তার মানে বিক্রিয়কের দিকের কিছু একটা বাড়াচ্ছি তো, তাই না? তাহলে বিক্রিয়কে যদি কিছু একটা বাড়ায় তাহলে বিক্রিয়কটা বেড়ে গেল মানে বিক্রিয়া জাতের দিকে সে গিয়ে শিফট হবে। তাহলে অবশ্যই সাম্যাবস্থা বিঘ্নিত হবে। ঠিক আছে, নাম্বার 2, পুনরায় সাম্যাবস্থা ফিরে পেতে চাইবে। ওকে, নাম্বার 3 দেখো তো কোন দিকে যাবে, তাহলে ভালো করে বলো। আবারও বলছি, রিপিট করছি, যে তাপগ্রাহী বিক্রিয়া মানে তাপ শোষণ করেছে এদিকে। ঠিক আছে, এবার তাপটাকে কি রূপে গণ্য করা হচ্ছে বলো তো? বিক্রিয়ক রূপে। যেহেতু এই সাইডে আছে, বাম সাইডে আছে, মানে অবশ্যই বিক্রিয়ক। এবার এটা বাড়াচ্ছ মানে কি, ওভারঅল তো বিক্রিয়কের ব্যাপার বাড়ছে। তা বিক্রিয়কের ব্যাপার যদি বেড়ে যায় তার মানে এই দিক থেকে এই দিকটা কমে গেছে না, বিক্রিয়াদের দিকটা। তাই বিক্রিয়া জাতের দিকে গিয়ে যেটুকু যেটুকু বেড়েছে এদিকটা, আর তার সাপেক্ষে যেটা এই দিকটা কমেছে বলে মনে হচ্ছে, সেইটুকু এদিক থেকে এদিকে দিয়ে দুই দিকটা ব্যালেন্স করবে। তাই বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে, সরি, তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপটা বাড়ায় বা উষ্ণতা যদি বাড়িয়ে দিই তাহলে বিক্রিয়াটা ডান দিকে যাবে, সম্মুখ দিকে যাবে। অতএব বিক্রিয়াটি সম্মুখ দিকে মানে ডান দিকে অধিক সরে গিয়ে বা সরে যাবে। ফলে কি, ফলে কি 4 নম্বরটা ফলে, ফলে বিক্রিয়া জাতের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে এবং বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পাবে। বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পাবে। ঠিক আছে, বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পাবে। একই রকম ভাবে যদি উষ্ণতা হ্রাস করি তাহলে কি হলো বলো তো? এই দিকটা কমিয়ে নিলাম, এই দিকটা কমিয়ে নিলাম মানে কি, বাম দিকটা কমিয়ে নিলাম মানে কি, ডান দিকটা তার সাপেক্ষে একটু বেড়ে গেল। এবার যেটুকু বাড়লো ওইটুকু এদিকে এসে সরে এ দুজনের সাথে ব্যালেন্স করবে, তাই না? তাহলে কি বললাম, অবশ্যই 1 নাম্বারটা সেম কি, সাম্যাবস্থা বিঘ্নিত হবে। 2 নাম্বারটা পুনরায় সাম্যাবস্থা ফিরে পেতে যাবে। 3 নাম্বার কি, ডান দিকে না, এবার কি বাম দিকে সরবে, কারণ এদিকটা কমছে, যেটুকু পরিমাণ কমছে এদিকটা, যেটুকু পরিমাণ কমছে সেইটুকু পরিমাণটা এদিক থেকে এসে ব্যালেন্স করার চেষ্টা করবে। তাই কি, নাম্বার 4, ফলে বিক্রিয়া জাতের গাঢ়ত্ব হ্রাস পাবে। বিক্রিয়া জাতের গাঢ়ত্ব হ্রাস পাবে এবং বিক্রিয়কের উৎপাদন বৃদ্ধি পাবে। ঠিক আছে, বিক্রিয়কের উৎপাদনটা বৃদ্ধি পাবে এমনকি গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। তাহলে তাপদায়ী আর তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে আশা করছি ক্লিয়ার হলো। চলো নেক্সট, চাপের, চলো লিখো, পয়েন্ট করো। সাম্যাবস্থায় চাপের প্রভাব। সাম্যাবস্থায় চাপের প্রভাব, সাম্যাবস্থাতে যদি চাপ একবার দেওয়া হয় আর একবার চাপ কমিয়ে নেওয়া হয় তাহলে সাম্যাবস্থায় কি পরিবর্তনটা হবে?
আচ্ছা, সাম্যাবস্থা যদি চাপ একবার কমিয়ে নেওয়া হয়, দেখো আমরা তার আগে একটু বলে দিই, যেটা গল্পটা শোনো, মেন ফান্ডাটা কি। আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা কি জানি বলো তো? পিভি ইকুয়ালস টু কি জানি? এনআরটি। তো পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে এইটার সাথে এই যে সমীকরণটা লিখলাম, এটার সাথে কি আমি এরকম লিখতে পারি? পি ভ্যারেজাস এন। তার মানে কি? পি বাড়লে এন বাড়বে, তাই না? আর যদি বলি যে পি কমলে এন কমবে। ওকে, তাহলে দেখো, যেটা আমরা চাইবো সিস্টেম তার উল্টো চাইবে। যদি আমরা চাই পি বাড়াবো, তাহলে সিস্টেম চাইবে পিটাকে কমাতে। এবার পি বাড়লো মানে এনটা বাড়লো, সিস্টেম চাইবে এনটা কমিয়ে দিতে, মানে এনটা কমছে কোন দিকে সেদিকে চলে যাবে। আমরা চাইছি এটা, এটা আমরা চাইছি, এটা আমরা চাইছি, সিস্টেমের উল্টোটা চাইবে। ঠিক আছে, তো চলো আমরা একটা রাসায়নিক বিক্রিয়া লিখছি। চাপ বৃদ্ধি করলে একবার চাপ হ্রাস করলে। চলো লিখো, চাপ বৃদ্ধি করলে, চাপ বৃদ্ধি করলে। এই ধরনের একটা রাসায়নিক বিক্রিয়া লিখছি, এটা লিখছি যেটা আমরা জানি, N2 প্লাস 3H2 2NH3। ঠিক আছে, দেখো ভালো করে লক্ষ্য করো, এইটাতে আমরা কি বলবো? চাপ বৃদ্ধি করছি। তাহলে আমরা চাইছি চাপ বাড়াতে, আমরা চাইছি মোল বাড়াতে, তাই না? এটা আমরা চাইছি। দেখো আমরা চাইছি, সিস্টেম কি চাইছে? দেখো পিটাকে কমিয়ে দিতে, তার মানে কি? এনটাকে কমিয়ে দিতে। এটা কে চাইছে? সিস্টেম চাইছে। ঠিক আছে, সিস্টেম যেটা যাবে সেটাই হয়ে যাবে। এবার এটা ভালো করে লক্ষ্য করো যে এই দিকটাতে মোল সংখ্যা আছে 4 মোল, এই দিকটাতে মোল আছে 2 মোল। তাহলে কম কোন দিকে আছে? ডান দিকে। বেশি কোন দিকে আছে? বাম দিকে। তাহলে আমরা চাইছি চাপ বাড়াতে, আমরা চাইছি মোল সংখ্যা বাড়াতে, তাহলে চাপ বাড়লো মানে মোল সংখ্যা বেড়ে গেল। এবার সিস্টেম চাইবে মোল সংখ্যাটা কমাতে, তাহলে কোন দিকে গেলে মোল সংখ্যাটা কমেছে? অবশ্যই ডান দিকে গেল। দেখো 4 মোল তা বাম দিকে, ডান দিকে 2 মোল, তাহলে অবশ্যই 4 থেকে 2 কম, তাই 4 থেকে 2 এর দিকে, মানে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে সরে যাবে, কারণ ওই দিকে গেলেই মোল সংখ্যাটা কমছে, কারণ সিস্টেম চাইছে মোল সংখ্যাটা কোন দিকে গেলে কমছে সেই দিকে সরে যাবে। ঠিক আছে, তাহলে এরূপ বিক্রিয়ার ক্ষেত্রে কি? এরূপ বিক্রিয়ার ক্ষেত্রে চাপ যদি বাড়ায় তাহলে সেই দিকে যাবে যে দিকে মোল সংখ্যাটা কমেছে। ঠিক আছে, তাহলে চলো আমরা লিখে নিই। বিক্রিয়াটির সাম্যাবস্থা বিঘ্নিত হবে, বিক্রিয়াটির সাম্যাবস্থা বিঘ্নিত হবে এবং 2 নম্বর পুনরায় সাম্যাবস্থা ফিরে পেতে চাইবে। ঠিক আছে, ফিরে পেতে চাইবে। দেখো নাম্বার 3, চাপ বাড়ালে মোল সংখ্যা বাড়বে, মোল সংখ্যা বাড়লে সিস্টেম চাইবে মোল সংখ্যাটা কমিয়ে দিতে। তাহলে চাপ বৃদ্ধি করলে, চাপ বৃদ্ধি করলে সিস্টেমটি সেই দিকে অধিক পরিমাণে অধিক সরে যাবে যেদিকে মোল সংখ্যার হ্রাস ঘটেছে। ঠিক আছে, তাহলে কোন দিকে মোল সংখ্যার হ্রাস ঘটেছে? ডান দিকে গেলে। অতএব এক্ষেত্রে
সিস্টেমটি বা বিক্রিয়াটি লিখে দিই, বিক্রিয়াটি ডান দিকে অধিক সরবে। ফলে NH3 উৎপাদন বৃদ্ধি পাবে এবং N2OH2 এর গাঢ়ত্ব হ্রাস পাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চাপ বৃদ্ধি করার কেস। চলো চাপ যদি হ্রাস করে দিই, চাপ যদি হ্রাস করি, চাপ হ্রাস করলে বলো তো কি হবে? চাপ যদি হ্রাস করি না, তাহলে মোল সংখ্যা হ্রাস পাবে। একই রকম ভাবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, N2 প্লাস বিক্রিয়াটা লিখছি, N2 প্লাস 3H2 2NH3। দেখো ভালো করে লক্ষ্য করো, N2 প্লাস 3H2 এই বিক্রিয়াতে আমি না চাপ বাড়াবো, তাহলে চাপ হ্রাস করবো, তাহলে চাপ হ্রাস করব, তাতে কি হবে? মোল সংখ্যা হ্রাস হবে। এটা কে চাইছে? এটা আমি চাইছি বা আমরা চাইছি। বাট সিস্টেম কি চাইছে? চাপটাকে বাড়াতে, তার মানে মোল সংখ্যাটা বাড়াতে। তাহলে এটা কি চাইছে? সিস্টেম চাইছে, আর আমাদের বিরুদ্ধে সিস্টেম চাইবে। তাহলে দেখো চাপ হ্রাস করছি, মোল সংখ্যা হ্রাস পাচ্ছে। চাপ হ্রাস করছি বলে মোল সংখ্যা কোন দিকে গেলে বাড়বে, সেই দিকে বিক্রিয়াটা চলে যাবে। তাহলে মোল সংখ্যা এই দিকটাতে কতটা বলেছি? 4 মোল, এদিকটাতে 2 মোল, তাহলে অবশ্যই বাম দিকে যদি যাই তাহলে মোল সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। দেখো এদিকে 2 মোল, এদিকে 4 মোল, তাহলে চাপ কমাচ্ছি, মোল সংখ্যা কমছে। তাহলে মোল সংখ্যা বাড়বে কোন দিকে গেলে, সেই দিকে বিক্রিয়াটা চলে যাবে। তার মানে এই দিক থেকে এই দিকে বিক্রিয়াটা যাবে, দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে দেবে, পুনঃপ্রতিষ্ঠিত করে দেবে। তাহলে 1 নাম্বার কি? সিস্টেমের সাম্যাবস্থা বিঘ্নিত হবে, সাম্যাবস্থা বিঘ্নিত হবে। ঠিক আছে। নাম্বার 2, সিস্টেমটি পুনরায় সাম্যাবস্থা ফিরে পেতে চাইবে, সাম্যাবস্থা ফিরে পেতে চাইবে। নাম্বার 3, এবার দেখো ফিরে পেতে যাবে তো, তাহলে কোন দিকে যাবে? সেই দিকে যাবে, সেই দিকে সরবে যেদিকে মোল সংখ্যার কি ঘটেছে বলতো? হ্রাস ঘটেছে। হ্রাস আমরা চাইছি, আচ্ছা মোল সংখ্যার বৃদ্ধি ঘটেছে, বৃদ্ধি ঘটেছে। ফলে কি হবে? ফলে বিক্রিয়াটি বাম দিকে সরে যাবে, তাই না? ফলে বিক্রিয়াটি বাম দিকে অধিক সরবে, ফলে অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পাবে। কার উৎপাদন হ্রাস পাবে? সেটা NH3 লিখে দিলাম। আর বা এবং N2OH2 এর গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। আশা করছি খুব ক্লিয়ার হলো, আশা করছি বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এরপরে চাপের
চাপ হ্রাস হলো, চাপ বৃদ্ধি হলো, চাপের প্রভাবটা বলে দিলাম। এরপর হচ্ছে কি করব, মোল সংখ্যা, সরি মোল বলছি, অনুঘটকের প্রভাবটা করব। ঠিক আছে, দেখো অনুঘটকের প্রভাব। নেক্সট, অনুঘটকের প্রভাব। ইফেক্ট অফ ক্যাটালিস্ট। শোনো, অ্যাকচুয়ালি সাম্যাবস্থায় অনুঘটকের কোনো প্রভাব নেই। প্রভাব নেই। এবার কেন বলে দিই, সাম্যাবস্থাতে অনুঘটকের কোনো প্রভাব নেই কেন? কারণ সাম্যাবস্থা যখন পায় ঠিক তার আগে একটা বিক্রিয়া এ প্লাস বি থেকে ডি প্লাস ই যাবে। এবার এ প্লাস বি থেকে ডি প্লাস ই যাবে, তো তাহলে বিক্রিয়ক পদার্থগুলোকে একটা নির্দিষ্ট শক্তির অধিকারী হতে হয়। এই যে শক্তিটাকে আমি সবুজ কালিকে লিখছি, মানে এইটাকে বলা হয় ইএ। এই বিক্রিয়কগুলোকে এই পরিমাণ শক্তি কি করতে হবে, অর্জন করতে হবে, তাহলেই ডি প্লাস ই তারা উৎপন্ন করবে। আবার ডি প্লাস ইও কি করছে বলতো, এই একই রকম ভাবে এই পরিমাণ এনার্জি অর্জন করবে, দিয়ে এদিকটা হবে। এবার ভাবো তো, যখন সাম্যাবস্থা পাইনি ঠিক তার আগে অনুঘটকের ভূমিকা অবশ্যই আছে, কিন্তু সাম্যাবস্থা পেয়ে গেছে, তার মানে আমরা একদমই স্পষ্ট যে সক্রিয়করণ শক্তিটা এরা অর্জন অলরেডি করে আছে, ওই মুহূর্তে অলরেডি অর্জন করে আছে সক্রিয়করণ শক্তিটা। তাহলে সক্রিয়করণ শক্তি অর্জন করাটা একটা বিক্রিয়ার জন্য খুব ভাইটাল। কিন্তু কি হলো, সক্রিয়করণ শক্তিটা অলরেডি অর্জন করে আছে, তাহলে ওই মুহূর্তে আমি যদি অনুঘটক দিই, যে কাজটা অনুঘটক করতো কিন্তু ওই কাজটা অলরেডি হয়ে আছে, দেখো তো যে কাজটা এই কাজটাই তো করতো, এখান থেকে এইটুকু উঠাতো, এই শক্তিটাকে অর্জন করাতো, আবার এখান থেকে এইটুকু করাতো, তাই তো? এবার এই কাজটা অলরেডি হয়ে আছে, তো মানে এই অর্জনটা অলরেডি করে আছে দুইজনে, তাহলে অনুঘটক গিয়ে আর কি করবে ওখানে? তাই সাম্যাবস্থাতে অনুঘটকের কোনো প্রভাব নেই। সাম্যাবস্থার আগে কিংবা সাম্যাবস্থার পর, সাম্যাবস্থা নেই এই অবস্থাতে অনুঘটক দিলে সেক্ষেত্রে অনুঘটকের ভূমিকা থাকলেও থাকবে, কিন্তু সাম্যাবস্থাতে অলরেডি যেহেতু অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি একটা বিক্রিয়ার জন্য যেটা সব থেকে ন্যূনতম দরকার, সেটা অলরেডি অর্জন করে আছে বলে সাম্যাবস্থার ক্ষেত্রে এই রকম কোনো রকম প্রভাব নেই, অনুঘটকের কোনো প্রভাবটা পড়ে না। আশা করছি ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে কি, নিষ্ক্রিয় পদার্থ যোগ করার প্রভাব। খুব ভালো করে শোনো, নিষ্ক্রিয় পদার্থ যোগ করার প্রভাব। নিষ্ক্রিয় পদার্থ মানে যেটা বিক্রিয়া আর কি করে না বা বিক্রিয়া করে নতুন পদার্থ উৎপন্ন করে না, তারা হচ্ছে নিষ্ক্রিয় পদার্থ। তাদেরকে যোগ করার প্রভাবটা কি? তো এটা দুটো ভাবে আমরা করব। একটা হচ্ছে যদি স্থির চাপে নিষ্ক্রিয় পদার্থ যোগ করি, আর একটা হচ্ছে স্থির আয়তনে যদি নিষ্ক্রিয় পদার্থ যোগ করি। দেখো ফার্স্টে আমি কি করব, স্থির চাপে এটা করছি। স্থির চাপে নিষ্ক্রিয় পদার্থ যোগ করার প্রভাব। স্থির চাপে নিষ্ক্রিয় পদার্থ যোগ করার প্রভাব। আচ্ছা চলো আমরা একটু নতুন জায়গায় নতুন জিনিস শিখে নেব। সাপোজ ধরো একটা আমি সিস্টেম নিলাম,
ভালো করে শুনবে, হ্যাঁ। এই সিস্টেমে কি হচ্ছে, এ প্লাস বি আর ডি প্লাস ই পরস্পরের সাথে কি সাম্যাবস্থাতে আছে। দেখো মন দিয়ে শোনো, এই একটা সিস্টেম। এই সিস্টেমে কি এ প্লাস বি আর ডি প্লাস ই পরস্পর সাম্যাবস্থাতে আছে। এবার এ বি ডি ই এদের আংশিক চাপ, তাহলে পি অফ এ এটা ধরছি 4, পি অফ বি মানে আংশিক চাপ ধরছি 5, পি অফ ডি ধরছি 6, পি অফ ই ধরে নিচ্ছে 7। তাহলে মোট কত হলো, তাহলে টোটাল পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ ডি প্লাস পি অফ ই কত হলো বলো তো? 6 7 13, 13 আর 4 17, 17 আর 5 22। দেখো তাহলে অলরেডি 22 এটিএম মোট চাপ। আর এদের অংশ মানে এটা হচ্ছে আংশিক চাপ, এগুলোকে বলি কি আংশিক চাপ, এগুলোকে বলি আংশিক চাপ। আংশিক চাপ পি অফ ডি, আংশিক চাপ মানে পি অফ ই। এবার দেখো ভালো করে লক্ষ্য করো কি কি বোঝাতে চাইছি, যে অলরেডি আগে থেকে এর টোটাল এর ভিতরে চাপ আছে 22 এটিএম। ঠিক আছে, এবার আমি কি করলাম, বাইরে থেকে একটা নিষ্ক্রিয় পদার্থ যোগ করলাম। এই নিষ্ক্রিয় পদার্থটাকে আমি ধরছি এক্স বা ওয়াই বা জেড, যাই কিছু একটা ধরছি, যেটা কি ইনার্ট একটা গ্যাসকে বা ইনার্ট একটা পদার্থকে ঢোকাচ্ছে। এবার ঢুকবে, যেটাকে আমি নিচ্ছি সে গিয়ে একটা চাপ সৃষ্টি তো করবে। এবার এই চাপটা আমি ধরে নিচ্ছি 3 এটিএম বা 4 এটিএম, যাই হোক 3 এটিএম 4 এটিএম এ ধরছি, তাহলে আমার হিসাবে সুবিধা হবে। 4 এটিএম চাপ ও দেয়। কত চাপ দেয় বললাম? 4 এটিএম চাপ দেয়, 4 এটিএম চাপ দেয়। তাহলে সিস্টেমে নিষ্ক্রিয় পদার্থ যোগ করার জন্য মোট চাপ হয়ে যাওয়া উচিত কত? 26 এটিএম হয়ে যাওয়া উচিত। এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত। কিন্তু কি আমাকে কন্ডিশন দেওয়া আছে, কি কন্ডিশন জানো তো? চাপ যেন মোট স্থির থাকে। দেখো এই যে কন্ডিশনটা দেওয়া আছে, যেন স্থির চাপ হয়, চাপ যেন স্থির থাকে, মানে 26 করা যাবে না, আমাকে কত রাখতে হবে? 22 এটিএমই চাপ রাখতে হবে। তাহলে যেটাকে যোগ করলাম তার যে চাপটা আছে ওই চাপটা তো ও কমাবে না, ও তো চাপ দেবেই। এবার ওর জন্য বাড়িতে যারা আছে এই যে এ বি ডি ই, এর চাপ আর এদের চাপ মিলিয়ে 26 করতে পারবো না। আবার এর নির্দিষ্ট একটা চাপ আছে, তাহলে নিশ্চয়ই আমাকে এদের আংশিক চাপগুলোকে একটু করে কমিয়ে দিতে হবে, বা এদের আংশিক চাপটা একটু করে কমে যাবে। আশা করছি ক্লিয়ার হচ্ছে। তাহলে দেখো আংশিক চাপ যদি কমে যায় তাহলে 4 এটিএম, ওই 4 এটিএম এর জন্য সবাই মিলে ভাগ করলো, বললো যে আমি একটু কমে যাই, 3 এটিএম হয়ে যায়। এ বললো আমি একটু কম হয়ে যাই, কি হলো? এ 4 এটিএম হয়ে গেল, এ হয়তো 5 এটিএম হয়ে গেল, এ হয়তো 6 এটিএম হয়ে গেল, মানে প্রত্যেকের আংশিক চাপটা কমে গেল। তাহলে এখন পি অফ এ কত? 3 এটিএম। এখন পি অফ বি কত? 4 এটিএম। এখন পি অফ ডি কত? 5 এটিএম। সবারই আংশিক চাপ কমবে। পি অফ ই কত? পি অফ ই 6 এটিএম। তাহলে সবারই আংশিক চাপ কমে গেল। চলে আসো তাহলে আগের অবস্থায়, কি আংশিক চাপ কমে গেল, তার মানে সিস্টেমের মোল সংখ্যা কমে গেছে। আর মোল সংখ্যা কমে গেল মানে অবশ্যই সিস্টেমটা এমন ভাবে সেদিকে সরে যাবে যেদিকে মোল সংখ্যাটা বৃদ্ধি ঘটেছে। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিই। কি লিখবো, কি লিখছি দেখো, যেহেতু নিষ্ক্রিয় পদার্থ যোগ করায় সিস্টেমের উপাদান গ্যাসগুলির
আংশিক চাপ হ্রাস পায়, তাই সিস্টেমের মোল সংখ্যাও হ্রাস পাবে বা পায়। অর্থাৎ সিস্টেমের সাম্যাবস্থায় বিঘ্নিত ঘটে, ফলে সিস্টেমটি সেই দিকে অধিক সরে গিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে যেই দিকে মোল সংখ্যার বৃদ্ধি ঘটেছে। অবশ্যই, তাই না? তাহলে এটা খুব ভাইটাল এবং বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তোমাকে এটা দেখে নিতে হবে যে কোন বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে। আশা করছি তোমাদের খুব সুন্দর ক্লিয়ার হলো। দেখে নাও একবার। বোঝা গেল আংশিক চাপ কমে যায়, এটা হচ্ছে মেন কথা। চলো নেক্সট হচ্ছে স্থির। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো N2 প্লাস 3H2, ঠিক আছে, 2NH3 বলেছে স্থির চাপে আর্গন যোগ করা হলো। যোগ করালে বিক্রিয়াটি কোন দিকে সরবে? বিক্রিয়াটি কোন দিকে সরবে? ভালো করে শুনো গল্পটা। কি বললাম? স্থির চাপ, আর্গন যোগ করলাম, তাহলে স্থির চাপ মানে কি? এদের আংশিক চাপ কমে গেল, তাহলে চাপ কমে গেল, বিক্রিয়ক পদার্থগুলো আংশিক চাপ কমে গেল। এবার আংশিক চাপ কমলো মানে কি? সাম্যাবস্থা বিঘ্নিত হলো। নাম্বার 2, সাম্যাবস্থা আবার ফিরে পেতে যাবে। নাম্বার 3, কোন দিকে যাবে? চাপ কমলো মানে কি? চাপ কমলো মানে মোল সংখ্যা কমলো, তা সিস্টেম চাইবে চাপ বাড়াতে, মোল সংখ্যা বাড়াতে। কোন দিকে গেলে মোল সংখ্যা বাড়ছে? বাম দিকে গেলে মোল সংখ্যা বাড়ছে। দেখো, অতএব বাম দিকে সরবে। তাহলে NH3 উৎপাদন বাড়বে না কমবে? NH3 উৎপাদন হ্রাস পাবে। NH3 উৎপাদন কি হবে? হ্রাস পাবে এবং এদের উৎপাদনগুলো বাড়বে। N2H2 এর উৎপাদন বৃদ্ধি পাবে। আশা করছি বুঝতে পারলে। দেখো, বুঝতে পারছো কি? দেখো তো, এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমি কোশ্চেন করেছিলাম, অ্যান্সারটা দিয়ে দিলাম। আংশিক চাপ কমছে, তার মানে মোল সংখ্যা কমছে। মোল সংখ্যা বাড়বে কোন দিকে গেলে? এদিকে 4 আছে, এদিকে 2 আছে, তাহলে অবশ্যই এদিক থেকে এদিকে যাবে, তাহলে মোল সংখ্যাটা বাড়ছে। চলো নেক্সট। আচ্ছা দেখো, এবার নেক্সট হচ্ছে কি স্থির আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাব। নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাব। দেখো একটু ভালো করে লক্ষ্য করো। ধরো আমি একটা সিস্টেম নিলাম, এরকম একটা সিস্টেম নিলাম। এই সিস্টেমে A প্লাস বি তার সাথে D প্লাস ই সাম্যাবস্থাতে আছে।
ডি প্লাস ই সাম্যাবস্থাতে আছে। তো আয়তন যদি স্থির থাকে, ধরে নাও এখানে আয়তন ভি। এবার আমি কি করলাম, একে এদের আংশিক চাপ ধরে নিচ্ছি, পি অফ এ 3, পি অফ বি 4, পি অফ ডি 5, পি অফ ই, আংশিক চাপ কিন্তু এদের ধরে নিচ্ছি। এবার একটা নিষ্ক্রিয় গ্যাস এক্স কে আমি প্রবেশ করালাম, যার একটা চাপ আছে, কত চাপ, 4 atm চাপ আছে। তাহলে মোট চাপটা কত বলো তো, এখানে ছিল 6, 5, 11, 11, 3, 14, 14, 4, 18, 18 ছিল নাকি? ঠিক করলাম কি দেখো তো, আবারও করছি, 4, 6, 5, 11, 11, 4, 15, 18, ঠিক আছে। এবার ভি লিটার আছে ধরো, এবার একে ঢোকালাম, মানে এটা ধরো 10 লিটার বলছি, তাহলে একে ঢোকালেও আমার আয়তন যেন 10 লিটারে থাকে, তার মানে কি সিস্টেমের চাপ বাড়বে তো। সিস্টেমের চাপ কি হবে বলো, ভেরি গুড, ভালো করে ভাবো। একে ঢোকালাম, আয়তন 10 লিটারই রাখবো, কিন্তু একে নিলে কি হবে, চাপ বাড়বে তো, চাপ বাড়বে, কতটা হবে, 800 প্লাস 4, এটাই তো হবে 22 atm। তাহলে একটু ভালো করে ইমাজিন করো, এই যে 22 atm চাপটা বেড়েছে, এটা ভাবছো কি যে স্যার চাপ বাড়লে তাহলে মোল সংখ্যা এবার বাড়ান, মোল সংখ্যা বেড়ে গেল মানে মোল সংখ্যা কমান, যেদিকে যাবে সেদিকে, এটাই তো না, একদমই নয়। যেইটুকু বেড়েছে এইটুকু কার জন্য বেড়েছে, এই নিষ্ক্রিয় গ্যাসটার জন্যই বেড়েছে, ওইটুকুই তো বেড়েছে। তাহলে কি এদের আংশিক চাপের কোনো পরিবর্তন হয়েছে, একটু ভাবো তো। উত্তর হচ্ছে না, এদের আংশিক চাপের কোনো পরিবর্তন হয়নি। আংশিক চাপ বেড়েছে এরকম না, কিন্তু আংশিক চাপটা তাই আছে, কিন্তু যেটুকু চাপ বেড়েছে সেটুকু কার জন্য, এইটা এক্স এর জন্য বেড়েছে, তাহলে ওইটা বাড়লে আমাদের কিচ্ছু সাম্যাবস্থায় পরিবর্তন হবে না। ওর বেড়েছে উপাদানের, গ্যাসের উপাদানের তো চাপ বাড়েনি, গ্যাসের উপাদানের চাপ বাড়লে তো অবশ্যই সেটা মোল সংখ্যা বাড়তো, মোল সংখ্যা কমবে যেদিকে সেদিকে চলে যেত, কিন্তু কি মোল সংখ্যা বাড়েনি, চাপ কারো উপাদানগুলোর বাড়েনি, চাপ বেড়েছে যার, সেটা হচ্ছে আংশিক চাপটা এদের বাড়েনি, চাপ বেড়েছে কার, চাপটা বেড়েছে আয়তনটা স্থির রাখার জন্য, ওই যেটুকু চাপ বেড়েছে সেটুকু হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের জন্য, নিষ্ক্রিয় গ্যাসটার যা চাপ এক্সট্রা ওইটা শুধু যোগ হয়েছে। তাই আংশিক চাপের মোট পরিবর্তন, আংশিক চাপের উপাদান গ্যাসগুলোর আংশিক চাপের কোনো কিন্তু বেড়ে যাওয়া হয়নি বা পরিবর্তন হয়নি। তাই চাপ যেটুকু বেড়েছে সেটা ওই এক্স এর জন্যই, তার জন্য আমরা এখানে বলতে পারি যে চাপের কোনো পরিবর্তন হয়নি, আংশিক চাপের গ্যাসীয় উপাদানগুলির আংশিক চাপের বিক্রিয়ক এবং বিক্রিয়ক পদার্থের গ্যাসের উপাদানগুলির আংশিক চাপের কোনো পরিবর্তন হয়নি, যার জন্য সাম্যাবস্থায় কোনো প্রভাব নাই। তাই কি বলবো, অতএব স্থির আয়তনে সাম্যাবস্থায় নিষ্ক্রিয় পদার্থ যোগ করলে যোগ করা হলে কোনো পরিবর্তন হয় না। মানে সাম্যাবস্থা কোনো পরিবর্তন হয় না, তার মানে সাম্যাবস্থা কোনো পরিবর্তন বা প্রভাব নাই। ঠিক আছে, এবার ধরো তোমাকে এটা বললো, ধরো PCl3 প্লাস Cl2, আমি জাস্ট গ্যাসটা স্যার লিখছি না, হ্যাঁ, PCl5, একবার বললো যে নিষ্ক্রিয় গ্যাস যোগ করব স্থির চাপে, তাহলে কি পরিবর্তন হবে, আর একবার বললো স্থির আয়তনে, আমি তোমাদেরকে ভাবতে বলছি, হ্যাঁ, তাহলে তো এটা বুঝে গেলাম, স্থির আয়তনে কোনো প্রভাব নাই, কোনো পরিবর্তন হবে না, স্থির আয়তনে যা আছে তাই আছে, কোনো প্রভাব পড়েনি তো, যেরকম চলছিল সেরকমই চলছে। স্থির চাপটাতে কি হবে, স্থির চাপটাতে, তাই স্থির চাপে যদি নিষ্ক্রিয় পদার্থ যোগ করি আর্গন বা ক্রিপ্টো যাই হোক, তাহলে মূল চাপ কমবে, কার চাপ কমবে, এই যে পি অফ Cl3, পি অফ PCl3, পি অফ Cl2, এদের চাপ কমবে, এদের চাপ কমে যাওয়া মানে কি মোল সংখ্যা কমে যাওয়া, তাহলে মোল সংখ্যা বাড়বে, যেদিকে গেলে সেদিকে সিস্টেমটা চলে যাবে, তার মানে সিস্টেমটা কোন দিকে যাবে, বাম দিকে যাবে, অতএব বাম দিকে চলবে। বুঝে গেলাম, তাহলে PCl5 এর উৎপাদন কমবে, PCl3 Cl2 উৎপাদনটা বাড়বে। ঠিক আছে, তাহলে বুঝলাম এটাই
যে লা সাতেলিয়ারের নীতি কি বলতে চেয়েছেন। লা সাতেলিয়ারের নীতি তোমাদের পুরোটাই কমপ্লিট, এবং শুধু লা সাতেলিয়ার নয়, এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টটাও কমপ্লিট। কোন পার্ট? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কমপ্লিট। তোমাদের পরের দিন এই চ্যাপ্টারের আমরা শুরু করব আয়নিক ইকুইলিব্রিয়াম। কেমন? তো তোমাদের মোটামুটি ভাবে অনেকটাই আগাচ্ছে, এবং তোমরা ক্লাসগুলো মন দিয়ে করতে থাকো। লা সাতেলিয়ার ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা মন দিয়ে বুঝবে। অনেক ডিবেটিক্যাল ব্যাপার ছিল, কিন্তু তোমরা ভালো করে মন দিয়ে ক্লাসগুলো করবে। আশা করছি একটুকু পরিমাণ আমার কথার সাথে যদি তোমাদের মাইন্ড সেট আপ হয়ে যায়, তাহলে আশা করছি একটুকু পরিমাণ তোমাদের কি হবে না, প্রবলেমটা হবে না। তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেমন? আর যেটা বলার সেটা হচ্ছে যে যারা নিট এর জন্য খাটছো, বা হয়তো প্যারামেডিক্যাল, নার্সিং, তাদের সবার জন্যই এগুলো কনসেপ্ট কাজে লাগবে। তার বেসিসে প্রচুর প্র্যাকটিস করতে হবে, সেটা আলাদা বিষয়। এবার আলাদা আমি প্র্যাকটিসও করাবো, তবে সিলেবাসটা একটু কমপ্লিট করে দিই। অবশ্যই প্র্যাকটিস করাবো, তোমরা আমার সাথে কানেক্ট থাকো, অবশ্যই প্র্যাকটিস করাবো। তবে এটা কিন্তু নিট লেভেল বা নিটের বেসিকে আমি দেওয়ার চেষ্টা করছি। তাই তোমরা যারা নিটের জন্য বা নার্সিংয়ের জন্য পড়ছো, তারা অবশ্যই ক্লাসগুলো করবে, তাদের খুবই লাভ হবে, তাদের বেসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, তার বেসিসে প্র্যাকটিস তোমরা অবশ্যই করবে, ঠিক আছে? তারপরে যদি প্রবলেম হয় আমাকে জানাবে এবং কমেন্টে বলবে, আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার করে দেওয়ার। ওকে, যাই হোক, আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না। হ্যাঁ, একটু তো বাড়াতে হবে। কি, তোমরা অবশ্যই চ্যানেলটি পাশে রাখবে, এই চ্যানেলটাকে অবশ্যই পাশে রেখো। হ্যাঁ, আমার সাথে থাকো। কেমিস্ট্রি যতটা পারবো নতুনভাবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। কেমিস্ট্রিটা তোমাদের কাছে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের সাথে সাথে আমার কাছেও কেমিস্ট্রিটা বেশি মজার হচ্ছে, কারণ তোমাদের সাথে আমি একটু ডিসকাস করে দিতে পারছি ব্যাপারটা। তোমরা যারা নতুন আর কি চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাকে একটু এনকারেজ করতে থাকো। আমি এনার্জি পাবো ক্লাসগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেওয়ার, ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করার আমি একটু উৎসাহিত পাবো, এনার্জি পাবো। ঠিক আছে, তো চলো, আর বেশি কথা বাড়াচ্ছি না। অনেকক্ষণ ক্লাস হলো, প্রচুর ক্লাস হলো, কিন্তু লা সাতেলিয়ার নীতি শেষ না করলে আর কি হবে না, যার জন্য গোটাটাই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, মানে দিয়ে দিলাম। তো একটু লেন্দি হলো, মন দিয়ে ক্লাসটা করো। ওকে, চলো, টাটা, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের ক্লাসে। ওকে।